অনেক অপেক্ষার পরে চিরঞ্জীবী ভেঙ্কটেশ ও নয়নতারা অভিনীত মানাশঙ্করা ভারাপ্রসাদ গারু মুভিটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই দেখা যায় নয়াদিল্লির হোম মিনিস্টারের বাড়ি। হোম মিনিস্টার নিতিন সান্যাকে ভুইয়া নামক এক গ্যাংস্টার ফোন করে বলে, আজকে তোর জন্মদিন না, এই জন্মদিনই তোর হতে যাচ্ছে মৃত্যুদিন। অর্থাৎ গ্যাংস্টার মেরে ফেলার হুমকি দেয় মিনিস্টারকে। হোম মিনিস্টার তাই বাইরে এসে তার সিকিউরিটিদেরকে বলে ওরা যেন প্রসাদকে ডাকে। সে আরও জানায় আমাকে একজন মার্ডার করার থ্রেট দিয়েছে, একটু পর আমার একটা মিটিংয়ে যেতে হবে, তাই তাকে তাড়াতাড়ি ডেকে পাঠাও। হোম মিনিস্টারের পিএস তখন জিজ্ঞেস করে কে এই প্রসাদ। সিকিউরিটি টিমের মেম্বার জানায় চিফ সিকিউরিটি অফিসার শঙ্কর ভারাপ্রসাদ গারু হচ্ছে সবার সেরা একজন নির্ভীক মানুষ, কাউকেই সে টাইম দেয় না। তার পরপরই দেখানো হয় ভারাপ্রসাদকে। সে কাপড় ধুতে এসে মহিলাদের সাথে ঝগড়া বাঁধায়, রান্না করে, তারপর একসাথে মায়ের সঙ্গে বসে সিরিয়াল দেখে। সিরিয়াল দেখতে দেখতে আবার কান্নাও করে। এর মধ্যে ভারাপ্রসাদ কাজের জন্য বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিলে মা ভারাপ্রসাদকে বলে তোমার জীবন সবসময় সুন্দর হোক। এরপর হোম মিনিস্টারের স্পেশাল সিকিউরিটি অফিসার হয়ে হোম মিনিস্টারের বাসভবনে আসে প্রসাদ। হোম মিনিস্টার প্রসাদকে তখন বলে তুমি আমাকে প্রোটেক্ট করতে পারবে তো? প্রসাদ তখন বলে যদি আপনাকে প্রোটেক্ট করতে আমি না পারি তাহলে আগামীকাল থেকে আমি অন্য ডিপার্টমেন্টে কাজ করব। আপনি এতদিনে এই চিনলেন আমাকে? আমার টিম মেম্বাররা সবাই মিলে আপনাকে সারাক্ষণ সেফ রাখবে, আপনি শুধু সামনে থাকবেন, প্রোটেক্ট করার ব্যাপার আমার। প্রসাদের এমন কথাবার্তা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলে হোম মিনিস্টার। গাড়ি নিয়ে চলে আসে মিটিং করতে, কিন্তু সেখানে হোম মিনিস্টারের গাড়িবহরের একটা গাড়িতে হয় ধামাকা। তারপর হোম মিনিস্টার প্রসাদ সহ সবাইকে ধরে নিয়ে যায় ভুইয়া গ্যাংয়ের লোকজন। এই ব্যাপারটাতে অনেকটাই রেগে যায় হোম মিনিস্টার প্রসাদের ওপর। এই কিনা তার সিকিউরিটি। প্রসাদও থাকে চুপচাপ। কিছুক্ষণ পরেই ভুইয়ার ভাই ভুইয়াকে ফোন করে বলে ওদেরকে তো ধরে নিয়ে এসেছি। তখন ভুইয়া তার ভাইকে জানায় আমি গিয়ে নিজ হাতে মারবো হোম মিনিস্টারকে, এর মধ্যে তুই বাকি সবাইকে মেরে ফেল। ভাই তাই আগে প্রসাদকে মারার জন্য পিস্তল তাক করলে প্রসাদ বলে আমাদের সবাইকে তো মারবেই, তার আগে আমি একটু 2 মিনিট আমার টিম মেম্বারদের সঙ্গে কথা বলে শেষ করে নিই। এটা শুনে ওর টিম মেম্বাররা বলে তাহলে আপনি কি আমাদেরকে মারার জন্য ছেড়ে দিচ্ছেন? প্রসাদ হুদাই সব কথা বলে সময়ের কালক্ষেপণ করতে থাকে। মূলত প্রসাদ অপেক্ষা করছিল ভুইয়ার আসার জন্য। এর মধ্যেই ভুইয়া চলে আসে আর হোম মিনিস্টারকে মারার জন্য পিস্তল তাক করলে প্রসাদ মুহূর্তের মধ্যে পিস্তলটা কেড়ে নিয়ে ভুইয়াকে মেরে ফেলে। এতে করে সবাই অবাক হয়। ছোট ভাই বড় ভাইকে চোখের সামনে মৃত অবস্থায় দেখে প্রসাদের ওপরেই রেগে যায়, কিন্তু প্রসাদ এক এক করে সবাইকেই মেরে ফেলে, বাদ দেয় না ভুইয়ার ছোট ভাইকেও। সবাইকে মারা শেষ হয়ে গেলে হোম মিনিস্টার প্রসাদের ওপরে তো খুব খুশি হয়, জানায় 3 বছর ধরে অত্যাচার করছিল, আজকে মুক্তি পেলাম, তুমি আসলেই সেরা, তুমি আমার ফ্যামিলির একজন। প্রসাদ অন্য কোনো কথা না বলেই হোম মিনিস্টারকে বার্থডে উইশ করে। সন্ধ্যায় হোম মিনিস্টারের বার্থডে পার্টিতে প্রসাদ সহ উপস্থিত হয় সবাই, কিন্তু কেক কাটার পরেও সবাই যেন নিশ্চুপ থাকে। তাই সবাইকে এন্টারটেইন করার জন্য নাচ গান শুরু করে প্রসাদ। কিন্তু একসময় ছোট 2 ছেলে মেয়েকে দেখে মন খারাপ করে বসে সে, যেইটা আবার লক্ষ্য করে হোম মিনিস্টার। তাই হোম মিনিস্টার প্রসাদের কাছে এসে জিজ্ঞেস করে পার্টিতে হঠাৎ করে তোমাকে স্যাড দেখাচ্ছিল কেন? প্রসাদ জানায় আমার মুড একটু খারাপ হয়ে গিয়েছিল, এই জন্য। মন ভালো করার জন্য হোম মিনিস্টারকে ড্রিঙ্কস করতে বললে সেটাই করে প্রসাদ। তারপর হোম মিনিস্টারকে জিজ্ঞেস করে বলুন তো বর্তমান সময়ে ইন্ডিয়ার সেরা বিজনেসম্যানকে? হোম মিনিস্টার জানায় সুশি রেখা। প্রসাদ জানায় সুশি রেখাই হচ্ছে আমার ওয়াইফ। কাহিনীটা শিফট করে দেখানো হয় সুশি রেখাকে, বাবার সঙ্গে সে সেরা বিজনেসম্যানের অ্যাওয়ার্ড নিতে এসেছিল। এদিকে হোম মিনিস্টার জিজ্ঞেস করে নিশ্চয়ই ডিভোর্স হয়েছে তোমাদের? প্রসাদ জানায় হ্যাঁ। হোম মিনিস্টার এবার কৌতূহলবশত জিজ্ঞেস করে এত বড় বিজনেসম্যানের সাথে তোমার বিয়ে কিভাবে হয়েছিল? কাহিনীটা শিফট করে 10 বছর পেছনে চলে যায়। মুম্বাই শহর দেখানো হয়। প্রসাদ অন্য এক মিনিস্টারের সিকিউরিটি অফিসার হয়ে একটা এঙ্গেজমেন্টে আসে। সেখানে সুন্দরী গান চলাকালীন প্রসাদ প্রথমবার সুশি রেখাকে দেখতে পায়, আর প্রথম দেখাতেই তাকে ভালো লেগে যায়। কিন্তু সমস্যা বাধে, তারা যে এঙ্গেজমেন্টটাতে এসেছিল এটা হচ্ছে সুশি রেখারই। প্রসাদ দূর থেকেই খেয়াল করে দেখে সুশি রেখার মন একদম ভালো নেই। তাই দূর থেকে ইশারা সুশি রেখাকে জিজ্ঞেস করে এরকম মন কেন খারাপ তোমার? সুশি রেখা একটা ছেলেকে দেখিয়ে জানায় একে আমার পছন্দ নয়, তার সাথে আমার এঙ্গেজমেন্ট হচ্ছে। প্রসাদ তখন জিজ্ঞেস করে তাহলে এঙ্গেজমেন্ট তুমি কেন করছো? সুশি রেখা বাবাকে দেখিয়ে বলে ওনার জন্য। প্রসাদ জানায় ছেলে তো সুন্দরী আছে। সুশি রেখা তখন বলে ছেলেটা আমার টাইপের নয়। এর মধ্যে এঙ্গেজমেন্টের জন্য সুশি রেখা মঞ্চের দিকে ওঠার সময় পড়ে যাওয়ার মতো হলে পাত্র বলে যে লেহেঙ্গা পরে হাঁটতে পারো না সেটা কেন পড়ো? পাত্র এই কথাটা বললে সুশি রেখা ইশারায় প্রসাদকে বলে এটাই হচ্ছে পাত্রের চরিত্র। প্রসাদ তখন এঙ্গেজমেন্টের আংটিটা ফেলে দিতে বলে।
সুশীরেখাও ঠিক সেটাই করে আর পাত্রটাকে বলে যে মেয়েদেরকে সম্মান করতে জানে না আমি তাকে কখনোই বিয়ে করব না। বাবা বলে কেন, কি হয়েছে, পাত্র তো ভালো। সুশীরেখা জানায় তবুও আমি বিয়েটা করব না। এইটা বলেই সে অনেক রাগান্বিত হয়ে মঞ্চ থেকে নেমে আসে। এরপরে প্রসাদ সেই মিনিস্টারের সাথে চলে আসে তামিলনাড়ুর একটা বিয়ের অনুষ্ঠানে। এখানেও আবার আগের ওই গানটা বাজলে দুজনে একে অপরকে দেখতে পায়। এই ব্যাপারটাতে দুজনেই খুশি। ওরা দুজনে আবার ইশারাতে কথা বলতে শুরু করে। সুশীরেখা জিজ্ঞেস করে এখানে কিভাবে। প্রসাদ জানায় মিনিস্টারের সিকিউরিটি অফিসার হিসেবে এসেছি। একই প্রশ্ন সুশীরেখা করলে জানায় বান্ধবীর বিয়ে খেতে এসেছি। এরপরে দুজনার ড্রেসের প্রশংসা করে। তামিলনাড়ুতে বিয়েটা শেষ করার পরে প্রসাদরা চলে আসে কেরালাতে একটা বিয়ের অনুষ্ঠানে। নৌকাতে করে যেতে থাকলে ওদের আবারও দেখা হয়। এবার দুজনের নৌকা ধাক্কা খায়। সুশীরেখা তখন সরাসরি প্রসাদকে বলে আপনি কি আমাকে বিয়ে করবেন। প্রসাদ বলে প্রথম দেখাতেই ডিরেক্ট বিয়ের প্রপোজাল দিলে। সুশীরেখা জানায় এঙ্গেজমেন্টের দিনে আমি বুঝে গিয়েছিলাম যে তোমার সঙ্গে আমার কোনো না কোনো কানেকশন তো রয়েছে, নয়তোবা আমাদের এভাবে বারবার দেখা হতো না। প্রসাদ জানায় তোমার সাথে আমার যতবার দেখা হয়েছে ততবারই সুন্দরী গানটা বেজেছে। ঠিক তখনই সেখানেও এক নৌকায় ওই গানটাই বেজে ওঠে। দুজনে তখন ওই গানটা শুনে বুঝতে পারে ওদের কানেকশনটা আগে থেকেই তৈরি ছিল। এরপর দুজন বিয়ে করে ঘুরে বেড়ায়। এই হচ্ছে প্রসাদ এবং শশীরেখার বিয়ের কাহিনী। বিয়ের পুরো হিস্ট্রি শুনে হোম মিনিস্টার বলে তোমাদের বিয়ে তো সুন্দরভাবেই হয়েছিল, কিন্তু ডিভোর্স কেন হলো। প্রসাদ এবার বলতে থাকে ওদের ডিভোর্স কেন হয়েছিল। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। বিয়ের 3 বছর পরে প্রসাদের বাড়িতে আসে শশীরেখার বাবা, যে কিনা রিভিয়ার কোম্পানির মালিক। এতদিনে প্রসাদের একটা মেয়ে হয়েছে। প্রসাদ জব ছেড়ে দিয়ে বাড়িতেই বসে ওয়াইফ এবং মেয়ে সেবা করায় নিয়োজিত থাকে। শশীরেখার বাবা তখন শশীরেখাকে এসে বলে তোকে আমি রাজরানীর মতো বড় করেছি, তুই এখানে কিভাবে আছিস, আমার সাথে আমার বাড়ি চল, সেখানেই একসাথে থাকবি। একই কথা প্রসাদকে বললে প্রসাদ শশীরেখা এবং মেয়েকে নিয়ে চলে আসে শ্বশুর বাড়ি। ঘর জামাই থেকে শ্বশুরের কোম্পানির সিইও হয়। সেখানে প্রসাদ খুব প্রশংসার সঙ্গেই কাজ করছিল। তবে কেন যেন শ্বশুর খুশির থেকে অখুশি বেশি হয়, কারণ তারই ওপরে ওঠার চান্স রয়েছে। তাই প্রসাদকে অফিসের কাজ থেকে সরিয়ে ঘরের কিচেনের কাজটা সামলাতে বলে। প্রসাদ যখন এই কাজটাও খুব ভালোভাবেই করছিল তখন আর এইটাও সহ্য করতে পারে না শ্বশুর। তারপর প্রসাদের সাথে চাকরের মতো ব্যবহার করতে শুরু করে। এর মধ্যেই আরও এক ছেলের বাবা হয় প্রসাদ। শ্বশুরের অপমান অনেকদিন সহ্য করে একদিন প্রসাদ সিদ্ধান্ত নেয় অনেক হয়েছে আর নয়। শশীরেখার কাছে এসে বলে আমার বাড়ি চলো, আমরা সেখানেই থাকবো, আমি আবারও জবে ঢুকবো। কিন্তু এবার শশীরেখা আন্ডার এস্টিমেট করে প্রসাদকে, জানায় তোমার এই বেতনে কি আমাদের চালাতে পারবে। শ্বশুরও ওকে এসে বলে আমার মেয়েকে নিয়ে যাওয়ার সাহস তোমার কিভাবে হয়। প্রসাদ রেগে গিয়ে শ্বশুরকে চড় মেরে বসে। পরের দিন শশীরেখা প্রসাদকে অফিসে ডেকে সবার সামনে বাবাকে সরি বলতে বলে, কিন্তু প্রসাদ চুপচাপই থাকে। এতে শশীরেখা প্রসাদকে কুরুচিপূর্ণ কথা শোনায়। তখন প্রসাদ শশীরেখাকেও চড় মেরে বসে। তারপর শ্বশুরকে আরও একটা চড় মারে। এসব কারণেই ওদের ডিভোর্স হয়েছিল। ডিভোর্সের পুরো ব্যাপারটা জানানোর পর প্রসাদ হোম মিনিস্টারকে জানায় ডিভোর্সের পর বাচ্চার কাস্টাডি কে নিবে এটা কোর্ট রায় দেয় আমি নাকি একজন ভায়োলেন্ট বাবা, তাই বাচ্চাগুলোকে শশীরেখাই পায়। আজ ডিভোর্সের 6 বছর হয়ে গেছে। বাচ্চারা এখন স্কুলে পড়াশোনা করে, কিন্তু আমি কিনা বাচ্চাদেরকে দেখতেই পাই না। আমার খুব ওদেরকে জড়িয়ে ধরতে ইচ্ছা করে, কিন্তু আমি পারি না। ওর মুখে এমন কথা শুনে অনেক ইমোশনাল হয়ে যায় হোম মিনিস্টার। বলে তোমার শ্বশুরের কোম্পানির ওপর মিথ্যা মামলা দিয়ে জেলে ঢোকাই, কি বলো। প্রসাদ বলে আমি এমনটা চাই না। যদি পারেন আমার ছেলে মেয়ে যে স্কুলে পড়ে সেই স্কুলে 6 মাসের জন্য আমাকে একটা জবের ব্যবস্থা করে দিন, যাতে কাছে থেকে আমি ওদেরকে দেখতে পারি। হোম মিনিস্টার খুশি মুখে জানায় হয়ে গেছে, তুমি একদম চিন্তা করো না। পরের দিন প্রসাদ তার টিম নিয়ে চলে আসে স্কুলে। ওর জবের জন্য স্বয়ং প্রাইম মিনিস্টারের সুপারিশপত্র। সেটা দেখে তো স্কুলের হেডমাস্টার অবাক হয়। সেখানে জব হয়ে যায় প্রসাদের। এর মধ্যে ওর টিম মেম্বাররা ওকে জিজ্ঞেস করে এত বছর পর আপনার ছেলে মেয়ে কি আর আপনাকে চিনতে পারবে। প্রসাদ জানায় অবশ্যই পারবে, আমার রক্ত তাদের শরীরে বইছে বলে কথা। তখনই প্রসাদের মেয়ে নিকি এবং ছেলে ভিকি তাদের সায়েন্স প্রজেক্ট নিয়ে হেডমাস্টারের রুমে আসে, কিন্তু প্রসাদকে তারা চিনতেই পারে না। তারা তাদের প্রজেক্টগুলো জমা দিয়েই চলে যায়। তখন প্রসাদ গিয়ে হেডমাস্টারকে বলে তারা কি সুন্দর প্রজেক্ট করেছে, তাদের পরিচয় কি। হেডমাস্টার তখন জানায় তারা জিভিয়া কোম্পানির মালিকের নাতি। এটা শুনে প্রসাদ অবাক হয়, কারণ তারাই হচ্ছে প্রসাদের ছেলে মেয়ে। বেশি অবাক হয় ওর টিমমেটরা, ছেলে মেয়ে কিনা তার বাবাকেই চিনতে পারল না। প্রসাদ দূর থেকে শুধু প্রাণ ভরে দেখতে থাকে তার সন্তানদের। এরপর কথা বলতে চাইলে টিমমেটরা বলে হঠাৎই এভাবে বাবার পরিচয় দিলে তারা কিন্তু ঘাবড়ে যেতে পারে, তাই যেতে নিষেধ করে ওকে। প্রসাদ জানায় বাবার পরিচয় না হয় নাই দিলাম, কিন্তু তাদের পিটি স্যার হয়ে তো কথা বলতেই পারি। আসলে প্রসাদ স্কুলে পিটি স্যার হয়ে জয়েন করেছিল। তো প্রসাদ তার ছেলে মেয়েদের কাছে যেতেই কিছু একটার সাথে ধাক্কা খেয়ে ছেলে মেয়ের সায়েন্স প্রজেক্টটা মাটিতে ফেলে দেয়।
এতে নিকি তো প্রচণ্ড রেগে যায় প্রসাদের ওপর। বলে, আপনার কি কোনো কমন সেন্স নেই? আমাদের এত কষ্টের প্রজেক্টটা নষ্ট করে দিলেন। আমরা 10 মার্ক পেতাম এটার জন্য। আপনি কিভাবে এটা করতে পারেন বলুন তো? প্রসাদ জানায়, আমি তোমাদের পিটি স্যার। নিকি তখন বলে ওঠে, আপনাকে যেন আমাদের সামনে কখনো না আসতে দেখি, তাহলে কিন্তু আমরা মাকে বলে দিব। মায়ের কথা শুনে নড়ে চড়ে বসে প্রসাদ, কারণ শশী জানলে বড় বিপদ হয়ে যাবে, তাই এই ভুল আর কখনো করবে না বলে জানায়। ছেলে মেয়েদেরকে সামনাসামনি দেখে প্রসাদ বুঝতে পারে মেয়েটা কড়া হলেও ছেলে আছে নরম। অন্যদিকে টিমমেটরা খুব রেগে যায় প্রসাদের এই কর্মকাণ্ডের জন্য। প্রসাদ তখন গিয়ে ওদেরকে সরি বলে। এর পরপরই স্কুলের কোয়ার্টারে চলে আসে প্রসাদের মা। অন্যদিকে নিকি ভিকি হোস্টেল থেকেই পড়াশোনা করত, তাই দাদি দূর থেকে দূরবীন দিয়ে নাতিদেরকে দেখতে থাকে। সে সময় তারা আবার মায়ের সাথে ভিডিও কলে কথা বলছিল। প্রসাদকে তখন তার মা বলে, আমার নাতি নাতনি কি আমার কাছে আসবে না? প্রসাদ জানায়, নিকি একটু কড়া আছে, তবে ভিকিকে নিয়ে আসতে পারি কিনা এটা আমি চেষ্টা করছি। পরদিনই ভিকিকে অনেকগুলো চকলেট দিয়ে ওর সাথে বন্ধুত্ব করে ফেলে প্রসাদ। তারপর বলে, তোমার বোনের কি আমি বন্ধু হতে পারি না? ভিকি জানায়, আপু অনেক কড়া, সম্ভব হবে না মনে হয়। তখনই নিকির হাতে ধরা খায় প্রসাদ। নিকি তারপর পরে চলে আসে ক্লাসে এবং সবাইকে বলতে থাকে পিটি স্যারের ওপর অ্যাকশন নিতে হবে, তিনি ভিকিকে জাঙ্ক ফুড খাইয়েছে। ওর মধ্যে একটা ছেলে প্রসাদের পক্ষেই কথা বলতে থাকে, কারণ আগেই প্রসাদ তাকে অনেকগুলো খাবার খাইয়েছিল। এই খাবারগুলো খেতে গিয়ে নিকি সহ সবার হাতে ধরাও খায় সুগেশ। সবাই তাই সুগেশকে মানতে চায় না। আর পরদিনই প্রসাদ দেখে যে নিকির মন খারাপ, তাই ভিকিকে জিজ্ঞেস করে যে কী হয়েছে ওর। ভিকি জানায়, আপুর কুকুর রাইমি জঙ্গলে গিয়ে হারিয়ে গিয়েছে, তাই আপুর মন খারাপ। এটা শুনে সেদিন রাত্রেবেলাতেই প্রসাদ জঙ্গলে বেরিয়ে পড়ে ওই কুকুরটাকে খোঁজার জন্য তার টিম নিয়ে। একসময় অনেক খোঁজাখুঁজি করে কুকুরের দেখা পায়। কুকুর পাহাড়ের ঢালুতে ছিল। সেখান থেকে প্রসাদ কুকুরকে উদ্ধার করে নিয়ে এসে নিকিকে দেয়। এই ব্যাপারটাতে নিকি তো অনেক খুশি হয় আর প্রসাদকে জড়িয়ে ধরে। এখন নিকিরও প্রসাদের সাথে বন্ধুত্ব হয়ে গেল। সারাক্ষণ ভাই বোন শুধু বাবার সাথেই থাকতো। প্রসাদও তার ছেলে মেয়েকে ভালোবাসে এবং আদর যত্নে একদম ভরিয়ে দেয়। নাতি নাতনিদেরকে দেখে তো দাদিও অনেক খুশি হয়। এর মধ্যেই শশীরেখা ছেলে মেয়েদের ফোনে তেমন একটা পায় না। ছেলে মেয়ে প্রসাদকে পেয়ে মায়ের সাথে খুব একটা কথা বলে না, জানায় পিটি স্যারের সাথে যেতে হবে। কে এই পিটি স্যার এটা জানতে শশীরেখা কল করে হেডমাস্টারকে। হেডমাস্টার জানায় নতুন এসেছে। এদিকে নিকি ভিকি সারাক্ষণই থাকতো প্রসাদের সাথে। প্রসাদ খেয়াল করে দেখতে পায় নিকির চালচলন একদম তার মায়ের মতোই, তাই ওর মনে পড়ে যায় শশীরেখার সাথে কাটানো দিনগুলো। এর মধ্যেই সুগেশ দৌড়িয়ে প্রসাদের কাছে এসে বলে, একজন নিকিকে চড় মেরেছে। নিকিকে চড় মারার কারণ তাদেরই এক ক্লাসমেট সিগারেট খেয়েছিল, সেটা আবার নালিশ করেছিল নিকি। এজন্য তার বাবা এবং দাদা চলে আসে আর চড় মারে নিকিকে। এইসব শুনে তো মাথা গরম হয়ে যায় প্রসাদের, তাই ছেলে মেয়ে আর বিভিন্ন ধরনের খেলার ব্যাট নিয়ে হাজির হয় ওই ক্লাসমেটের বাড়িতে। তারপর সমানে সবাইকে মারতে শুরু করে, অনেক বেশি মারে ওর বাবাকে। এরপর মার খেয়ে দাদা তার নাতনিকে সিগারেট খাওয়ার জন্য শাসন করতে থাকে। মাও তার ছেলেকে মারে। দাদা নিকিকে খাবার খেতে দিলে সে গালের ব্যথায় খেতে পারছিল না, কারণ এই গালেই তাকে চড় মারা হয়েছিল। এইটা দেখে আবারও মাথা গরম হয়ে যায় প্রসাদের। ক্লাসমেটের বাবার কাছে ফল ছুঁড়ে দিয়ে সেটা থেকে খেতে বলে, দেখে সে এটা অনায়াসে খেতে পারছে। তখন প্রসাদ বলতে থাকে, আমি তো ঠিক জায়গায় মারিনি। তাই আবারও ডান্ডা নিয়ে আসতে চাইলে ক্লাসমেটের মা তার হাতের চুড়িটা খুলে দেয়। সেই চুড়িটা দিয়ে ওর ক্লাসমেটের বাবাকে ঘুষি দিতে থাকে গালে। তারপর আবারও ওকে দেয় ফল খেতে, দেখে এবারও অনায়াসে সে ফল খেতে পারছে। তাই দ্বিতীয়বার মারার ওপর আবারও মারা শুরু করে। এবার ব্যথা আর খেতে পারে না সেই লোকটা। এই ব্যাপারগুলো দেখে তো অবাক হয়ে যায় সেই পরিবারের সবাই, আর মনে মনে ভাবতে থাকে যেই হারে মারতেছিল মনে হচ্ছিল যেন ওদের বাবা, কিন্তু এটা দেখছে ওদের পিটি স্যার। এর মধ্যে দাদি একদিন নিকি ভিকিকে জিজ্ঞেস করে, হঠাৎ যদি তোমাদের বাবা তোমাদের সামনে চলে আসে তাহলে কি করবে? বাবার কথা শুনেই রেগে যায় নিকি, বলে, বাবা একজন চিটার, আমাদের মা এবং নানাকে মেরেছে, ছোটবেলায় আমাদেরকে কিডন্যাপ করতে চেয়েছিল, আমরা তাকে অনেক ঘৃণা করি। এই কথাটা শুনে অনেকটাই কষ্ট পেয়ে যায় প্রসাদ। তারপর নিকি প্রসাদকে দেখিয়ে বলে, বাবা হওয়া দরকার প্রসাদ স্যারের মতো, তিনি আমাদের কত আদর করেন। এটা শুনে প্রসাদ আবার ইমোশনাল হয়ে যায়। তারপর নিকি দাদিকে বলে, ভালো একটা মেয়ে দেখে এবার একটা বিয়ে করিয়ে দিলেই তো পারেন, চাইলে আমাদের মায়ের সঙ্গেও বিয়ে দিতে পারেন, সিঙ্গেল আছে কিন্তু আমার মা। এই কথাটা শুনে আরও বেশি ইমোশনাল হয়ে যায় প্রসাদ। দুই ভাই বোন প্রসাদকে জানায়, আমরা মায়ের কাছে গেলে তোমাকে অনেক মিস করব। প্রসাদ বলে, আমিও তোমাদের খুব মিস করব। দুজন চলে গেলে মা প্রসাদকে জিজ্ঞেস করে, তুই আবারও কি শশীরেখাকে বিয়ে করবি? প্রসাদ জানায়, প্রস্তুতি নাও, হলেও তো হতেও পারে। অন্যদিকে শশীরেখা সব কাজ ফেলে ছেলে মেয়েদের কাছে আসে, কারণ আজকাল ছেলে মেয়ে তার চেয়ে পিটি স্যারকে নিয়েই বেশি পড়ে আছে। রাতে প্রসাদও স্বপ্ন দেখে যে শশীরেখা আসতেছে, তাই সবাইকে জাগিয়ে তোলে। কিন্তু তার টিমমেটরা জানায় আসার কোনো চান্সই নেই, উনি কালকে একটা মিটিংয়ের জন্য কলকাতা যাবেন।
পরের দিন সকালে প্রসাদ স্কুল প্রাঙ্গণে কাকের ডাক শুনে বলে নিশ্চয়ই শশীরেখা আসতেছে, তাই কাক চিৎকার করে সাবধান করছে। টিমমেটরা জানায় কাক তো মুরগি খাওয়ার জন্য এরকম চিল্লাচ্ছে, শশীরেখা কোনোভাবেই আসতেছে না। প্রসাদও মেনে নেয় ব্যাপারটা, হয়তোবা আসলেও কেউ আসতেছে না। কিন্তু ইতিমধ্যেই স্কুলে চলে আসে শশীরেখা এবং তার বাবা। প্রসাদ আসলে পেছন দিকে হয়েছিল, এর জন্য দেখতে পায় না। টিমমেটরা শশীরেখার আশা দেখে চুপসে থাকে। এরপর হেডমাস্টার পিটি স্যার বলে ডাকলেই প্রসাদ ঘুরেই দেখে শশীরেখা চলে এসেছে, তাই আবারও সে মুখটা ঘুরিয়ে নেয়। টিমমেটদের উপরেও সে অনেক রেগে যায়। প্রসাদ চেষ্টা করে মুখ আর পেছন ফেরাবে না, তাই দেখাতে থাকে বাহানা। ওদেরও ছিল ইগো, তাই দেখা না করে চলে যেতে থাকলে প্রসাদের মা প্রসাদের জন্য স্কুলে খাবার নিয়ে আসে। এই ব্যাপারটা আবার দেখে ফেলে শশীরেখা এবং সব কিছু জেনে যায়। এটাতে প্রসাদ ধরা খেয়ে যায় শশীরেখার কাছে। শশীরেখা তখন প্রসাদের মুখোমুখি হয়ে বলে, তাহলে এখন পিটি স্যার হয়ে আমার ছেলে মেয়েদের পিছু নিয়েছো তুমি? নিশ্চয়ই তুমি তাদের বলতেও পারোনি যে তুমি তাদের বাবা, আর বলবেই বা কিভাবে? তারা তো তোমাকে অনেক বেশি হেট করে। তুমি হয়তো সব কিছু ভুলে মুভ অন করেছো, কিন্তু আমি আমার এবং আমার বাবার ওপরে চড় মারার কথা একদম ভুলিনি। এই সকল কথাই চুপচাপ শুনতে থাকে প্রসাদ। এক পর্যায়ে ছেলে মেয়েগুলো প্রসাদের কাছে এসে বলে, আমরা 3 দিনের জন্য মায়ের কাছে যাচ্ছি, অনেক মিস করব তোমাকে। আবার চুপি চুপি জিজ্ঞেস করে, আমাদের মাকে কেমন লাগলো তোমার? প্রসাদ হেসে জানায়, ভালো লেগেছে। শশীরেখা এরপর প্রসাদকে বলে, আমার ছেলেমেয়ের থেকে তুমি সবসময় দূরে থাকবে। এইটা বলে ছেলে মেয়েকে নিয়েই চলে যায় সে। তখন শ্বশুর প্রসাদের কাছে এসে ওকে অনেক করে থ্রেট দেয় আর বলে, আমার নাতি নাতির আশেপাশেও যেন না আসা হয়। সবাই চলে গেলে প্রসাদ হোম মিনিস্টারের কাছে আসে। তখন হোম মিনিস্টার তাকে জিজ্ঞেস করে, এখন তুমি কি করবে? প্রসাদ জানায়, আমার ছেলে মেয়ে চায় যেন আমি তাদের মাকে বিয়ে করি। শশীরেখাও তো কানেকশনে বিশ্বাস করে। দেখা যায় নিয়তি আমাদের কোন দিকে নিয়ে যায়। বাড়িতে আসার পরপরই মেয়ে হয়ে যায় অসুস্থ, তাই একটা মিটিং করার জন্য শশীরেখার বাবা একাই বেরিয়ে পড়ে। রাস্তার মধ্যে ওকে শত্রুর আক্রমণ করে বসে। এতে কোনো মতে জান নিয়ে বাড়ি ফেরে বাবা, হালকা আহতও হয়। শশীরেখা সব পুলিশ অফিসারকে ডেকে ডাক দেখায়। গভর্নমেন্ট জানায় এটা বড় থ্রেট, তাই ন্যাশনাল সিকিউরিটি অ্যাপয়েন্ট করা হবে। পরের দিনই প্রসাদ ন্যাশনাল সিকিউরিটি অফিসার হয়ে টিম নিয়ে অ্যাপিক এন্ট্রি করে শশীরেখার বাড়িতে। শশীরেখা প্রসাদকে দেখেই রেগে যায়। হোম মিনিস্টারকে ফোন করে জিজ্ঞেস করে, একে কেন পাঠালেন? হোম মিনিস্টার জানায়, তোমার বাবাকে মেরে ফেলার থ্রেট দেওয়া হয়েছে, তাই সেরা অফিসারকে পাঠানো হয়েছে, যে কিনা জীবন দিয়ে হলেও তোমার বাবাকে রক্ষা করবে। আর আমি 2 দিনের জন্য মুম্বাই যাচ্ছি, বাড়িতে আমাকে পাবে না। তখন বাবা বলে যে আর যাই হয়ে যাক না কেন, আমার তো বেঁচে থাকতে হবে, ওর জন্য এই থাক। এরপর থেকে প্রসাদ এবার প্রতিশোধ নিতে থাকে ওর শ্বশুরের ওপর। শ্বশুর যেমন গান গেয়ে নেচেছিল, সেই গানে শ্বশুরের সামনে টিম নিয়ে প্রসাদও নাচতে থাকে। সে সময় নিকি আর ভিকি প্রসাদকে এখানে আসতে দেখে খুবই খুশি হয়। জিজ্ঞেস করে, এখানে কেন এসেছো? প্রসাদ জানায়, তোমাদের মাকে তো বিয়ে করতে হবে, তাই আমি এখানে এসেছি। শশীরেখা তখন ছেলে মেয়েদেরকে ভেতরে পাঠায়। প্রসাদ এরপর শ্বশুরকে বলে, এই বাড়িতে আমাকে অপমান করেছেন না আপনি, এখন আপনার জীবন বাঁচানোর জন্য আমার কাছে আপনি ভিক্ষা চাইবেন। বাবাকে অপমানজনক কথা বললে শশীরেখা প্রসাদকে বলে, তুমি এখানে যে কাজ করতে এসেছো সেই কাজ করো, বেশি কথা বলিও না। প্রসাদ তখন শশীরেখাকেও চুপ করিয়ে দেয়, বলে, এখন থেকে আমি যেটা বলবো সেইটাই করবে, তোমার সিকিউরিটি কনসার্নও এখন আমার। এরপর প্রসাদ জিজ্ঞেস করে, আমার থাকার ব্যবস্থা কোথায় করা হয়েছে? শ্বশুরের পিএসএ জানায়, গেস্ট রুমে। প্রসাদে বলে, কিসের গেস্ট রুমে থাকবো আমি? এখানে তো সবার বিপদ আসতে পারে, আমার বেডটা হবে শশীরেখার বেডের একদম সাথে, যাতে সবাইকে অ্যাটাকের মুহূর্তে প্রোটেক্ট করতে পারি। এই কথাটা শুনে তো অনেক রাগান্বিত হয়ে যায় শশীরেখা। এরপর প্রসাদ নিজের আঙ্গুলের ডগায় নাচায় শ্বশুরকে, বলে, পাশের বিল্ডিং থেকে আপনার ওপর পিস্তল তাক করতে পারে, আপনি একবার এদিকে যান তো একবার ওদিকে যান। এভাবেই নাচায় ওকে প্রসাদ। পরের দিন সকাল 10টা বেজে যায়, কিন্তু প্রসাদ ঘুম থেকেই উঠতেছিল না। তখন বাবা শশীরেখাকে গিয়ে বলে, ওকে ডাক দে। তার পরপরই শশীরেখা এসে প্রসাদকে ঘুম থেকে ওঠায়। প্রসাদ তখন বলে, এই মাঝরাতে আমাকে কেন ডাকলে তুমি? আমার রুমে কি আসতে চাও তুমি? তাহলে আসো। শশীরেখা তখন জানায়, এখন সকাল 10টা বেজে গেছে। প্রসাদ তারপর বলে, যেহেতু এখানে এসেছো তাহলে ঘরেই আসো। এই কথাটা শুনে আরও অনেকটাই রেগে যায় শশীরেখা। এরপর খাবার টেবিলের পাশ দিয়ে যেতে থাকলে নিকি ভিকি প্রসাদকে ডাক দেয় ওদের সাথে খাবার জন্য। তখন শ্বশুর প্রসাদকে উদ্দেশ্য করে বলে, এই খাবার টেবিল শুধুমাত্র পরিবারের জন্য, কোনো সিকিউরিটি গার্ডের নয়। কথাটা প্রসাদকে কষ্ট দেয়, তাই মিথ্যা এক অ্যাটাকের ভয় দেখায়। এতে শ্বশুর খাবার খাওয়া বাদ দিয়ে টেবিলের নিচে ঢুকে পড়ে। প্রসাদ তখন তার টিম নিয়ে টেবিলে বসে শ্বশুরকে দেখিয়ে দেখিয়ে খাবার খেতে থাকে। অনেকক্ষণ এরকম টেবিলের নিচে বসিয়ে রেখে তারপর এক সময়ে জানায়, সবকিছু আন্ডার কন্ট্রোল। শ্বশুর টেবিলের নিচ থেকে ওঠার জন্য প্রসাদের দিকে হাত বাড়িয়ে দিলে প্রসাদ কাছে থেকে টিস্যু নেয়, তবুও শ্বশুরকে টেনে তোলে না। শেষ পর্যন্ত শশীরেখায় ওঠায় তার বাবাকে। এরপর শ্বশুর প্রসাদকে বলে, একটু পর আমার মালহোত্রার সাথে মিটিংয়ে যেতে হবে, কিন্তু সিকিউরিটি কিনা রেডি নয়। প্রসাদে জানায় সবকিছু রেডি।
এরপর গাড়িতে করে সবাই যেতে থাকে। প্রসাদ গিয়ে বসে শশীরেখার পাশের সিটে, তাকিয়ে দেখতে থাকে শুধু তাকেই। শশীরেখা তখন প্রসাদকে বলে, এভাবে এরকম তাকিয়ে আছো কেন আমার দিকে? প্রসাদ জানায়, তোমাকে রক্ষা করাও তো আমার দায়িত্ব। শ্বশুর বলে, আমার ওপর কে হামলা করলো সেটা ইনভেস্টিগেশনের কী অবস্থা? প্রসাদ ফাইল তো বের করে, কিন্তু এর মধ্যেই চলে আসে মালহোত্রার বাড়িতে। মালহোত্রা তখন গলফ খেলছিল বলে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে ওদেরকে। শশীরেখা এবং তার বাবা বসে অপেক্ষা করতে থাকলে তাদের পিছনে প্রসাদ এবং তার টিমমেটরা সর্বক্ষণ শুধু ঘ্যান ঘ্যান করছিল। শশীরেখা তখন ওদের সবাইকে রেগে গিয়ে দূরে থাকতে বলে। এর মধ্যেই মালহোত্রা শশীরেখার সামনে এসে কথা বলে। তখন প্রসাদ খেয়াল করে দেখে মালহোত্রা রাগান্বিত হয়ে কথা বলছে শশীরেখার সাথে। ওদের এগ্রিমেন্টের কাগজটাও ছিঁড়ে ফেলে। তারপর প্রসাদ খেয়াল করে দেখতে পায় মালহোত্রা তাদের লোকদেরকে ইশারা করেছে শশীরেখাকে মারার জন্য। এই ব্যাপারগুলো দেখে অনেকটাই রেগে যায় প্রসাদ, তাই আগে গলফ বল দিয়ে মালহোত্রার কপাল বরাবর মেরে অজ্ঞান করে দেয়। এরপর তার লোকজনদেরকে মারতে শুরু করে। সবাইকে মারা শেষ হলে শশীরেখা প্রসাদকে বলে, এটা তুমি কি করলে? আসলে মালহোত্রা শশীরেখার অনেক প্রশংসা করছিল আর এগ্রিমেন্ট ছিঁড়ে ফেলে কারণ ডিলের ক্ষেত্রে কাগজের দরকার নেই। মালহোত্রা তার লোকদের দেখিয়ে বলছিল, এদের কথাও তোমরা শুনবে, এটাই হচ্ছে মূল ঘটনা। মালহোত্রা মার খেয়ে তো এবার ডিলটাই ক্যান্সেল করে ফেলে। এই ব্যাপারটাতে প্রসাদের ওপর প্রচণ্ড রাগ দেখায় শশীরেখা। তা দূরে থেকে দেখে শ্বশুর খুশি হয়। শশীরেখা রাগ দেখিয়ে চলে গেলে শ্বশুর এসে বলে, তুমি যদি এখানে থাকতে চাও তাহলে সবসময় আমার মেয়ে থেকে এরকম অপমানই সহ্য করতে হবে তোমাকে। এবার ছেলে মেয়ে প্রসাদের কাছে এসে জিজ্ঞেস করে, এখন কি করবে তুমি? প্রসাদ জানায়, তোমরা রিল্যাক্সে থাকো। সেদিন রাত্রেবেলাতেই পানি খেয়ে পাগল হয়ে যায় প্রসাদ। তারপর শশীরেখাকে রাগ দেখানোর জন্য কল দেয়, তবে শশীরেখার ভয়েসটা শুনে উল্টো নরম হয়ে যায়। এরকম রাতে ফোন দেওয়ার জন্য শশীরেখা রাগ করলে প্রসাদ রাতে ইনভেস্টিগেশন নিয়ে আলোচনা করবে বলে জানায়। এজন্য সবাইকে একত্রিত করে। তারপর টিমমেটদেরকে কেস ডিটেলস নিয়ে বলতে বললে ওরা সবাই প্রসাদের প্রশংসা করতে শুরু করে, যেমন তাদের স্যার কত ভালো। লেডি টিমমেটটা বলতে থাকে, স্যারের সঙ্গে আমি 6 বছর ধরে আছি, কিন্তু স্যার একবারও সেরকমভাবে চোখ তুলে তাকায়নি আমার দিকে। প্রসাদ তখন জানায়, প্রত্যেকটা বিবাহবার্ষিকীতে আমি তোমার ছবি দেখি, তোমাদের আমি কত মিস করি। এইসব কিছু শুনে শশীরেখা বলে, এগুলো শুনে শশীরেখা বলে ননসেন্স। কিন্তু এই কথাগুলো শুনে ইমোশনাল হয়ে যায় বাবা। বলে, তুমি এত কষ্টে আছো তা তো জানতামই না, আবার কি তুমি আমার মেয়েকে বিয়ে করবে? প্রসাদ তো এটা শুনে খুশি মনে হ্যাঁ বলে দেয়। তখনই প্রকাশ্যে আসে শ্বশুরের আসল রূপ। বলে, এই তোমার সিকিউরিটি আর কেস ইনভেস্টিগেশন? তুমি এখানে এসেছো আবারও আমার মেয়েকে ডিস্টার্ব করার জন্য, তাই না? পরের দিন হোম মিনিস্টারের সাথে জুম মিটিং রাখে শশীরেখা। সেখানে শশীরেখার বাবা হোম মিনিস্টারকে বলে, প্রসাদ থাকলে আমি আরও নির্ঘাত মারা যাব। কোনো কেসই সে এখন পর্যন্ত ইনভেস্টিগেশন করেনি। শশীরেখা জানায়, একে আমাদের লাগবে না, অন্য একটা অফিসার পাঠান। সবকিছু শুনে জবাবদিহিতা করতে বলে প্রসাদকে হোম মিনিস্টার। প্রসাদ তখন জানায়, এখানে আসার আগে আমি আমার টিম নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে পিস্তল পেয়েছি, সিসিটিভি ফুটেজ চেক করেছি, মনে হয়েছে কোনো গ্যাং এই আক্রমণটা করেছে। আমাকে আর 2 দিন সময় দিন, আমি সব কিছু ডিটেলসে বলবো। এইসব কিছু শুনে অনেক খুশি হয়ে যায় হোম মিনিস্টার আর বলে, তাড়াতাড়ি তুমি বের করো এই আক্রমণটা কে করেছে। কোনো পলিটিক্যাল নেতা কি এমনটা করেছে, নাকি কোনো বিজনেস অপোজিশন? প্রসাদ জানায়, দুইটার একটাও নয়। আসলে যে কি ঘটেছিল সেটা পুরো কেসটা ইনভেস্টিগেশন করার পরেই জানা যাবে। এই যে প্রসাদ কেসটা ইনভেস্টিগেশনও করেছে, এই জন্য খুশি হয় শশীরেখা। ধন্যবাদ জানায় প্রসাদকে। হ্যান্ডশেক করার জন্য হাতটা এগিয়ে দেয়। তখন প্রসাদ হ্যান্ডশেকও করে। হ্যান্ডশেক শেষে প্রসাদ এমন খুশি হয় যেন হাতটা সে ধরেই রাখবে। এমন খুশি হওয়ার কারণ 6 বছর পরে আবারও টাচ করলো সে শশীরেখাকে। প্রসাদের এমন খুশি হওয়া দেখে ওর টিমমেটরাও অনেক খুশি হয়। প্রসাদ আবার দেখতে থাকে শশীরেখার মনে কি চলছে, কিন্তু দেখতে গেলে দেখে শশীরেখা শুধু তার হাতই পরিষ্কার করছে। কিন্তু প্রসাদ তার টিমমেটদেরকে মিথ্যা জানায়, বলে শশীরেখা এখন হাতে কিস করেছে। এইটা সবাই এবার দেখতে চায়। প্রসাদ বাধা দিলেও সেটা আটকে রাখতে পারে না ওদেরকে। সবাই গিয়ে দেখতে পায় শশীরেখা শুধু বারবার হাতই পরিষ্কার করছিল। তাই এর কারণ জানতে চাইলে প্রসাদ জানায়, 6 বছর পরে হাত ধরতে পেরেছি, তাই একটু ভালো মতো টাচ করেছি। এটা শুনে সবাই ছি ছি করতে থাকে ওকে। পরক্ষণে প্রসাদকে তার এক টিম মেম্বার জিজ্ঞেস করে, যদি পলিটিশিয়ান কিংবা বিজনেস অপোজিশন রিভিয়ারের ওপর আক্রমণ না করে তাহলে কে আক্রমণ করেছে? প্রসাদ জানায়, হতে পারে কোনো এক কমন ম্যান। কাহিনীটা শিফট করে সেই কমন ম্যানকে দেখানো হয়। আসলে সেই আক্রমণের নেতৃত্ব দিয়েছিল। এই কমন ম্যান আবার জেল খাটা আসামি। মূলত পুলিশের নির্দেশে সে জিভেরের ওপর আক্রমণ করেছিল, কিন্তু প্রথম দফায় মেরে ফেলতে পারেনি বলে এসপি অনেক রেগে যায় ওর ওপর। বলে, তোমাকে দিয়ে হবে না, তোমাকে বেল দেওয়াই উচিত হয়নি। কমন ম্যান তখন এক পুলিশের সামনে রেগে গিয়ে এসপিকেই মেরে ফেলে। তখন সেখানে এক চাওয়ালা ওই রুমে প্রবেশ করলে এসপির খুনের দায়টা তার ওপরই দেয়। তারপর পুলিশ কনস্টেবলকে সাথে নিয়েই বেরিয়ে যায় সেই কমন ম্যান।
এদিকে শশীরেখা তার বাবাকে বলে, আজ একটা হোটেলে আমি আমার ফ্রেন্ডদের সঙ্গে দেখা করতে যাব। এই কথাটা শুনে প্রসাদ আগে থেকে সেই রেস্টুরেন্টে গিয়ে বসে থাকে। শশীরেখা সেই রেস্টুরেন্টে এসে প্রসাদকে দেখে জিজ্ঞেস করে, এখানে তুমি কেন এসেছো? প্রসাদ বলে, রিল্যাক্স করতে এসেছি। শশীরেখা বান্ধবীদের সাথে বসলে সেখানে সব বান্ধবীরা ডিভোর্সের পর যেন আবার হাজব্যান্ডকে মেরে না নেয় এটা নিয়ে বলাবলি শুরু করে। এগুলো শুনে তো অনেক চিন্তায় পড়ে যায় প্রসাদ। তাই ভিকি নিকির মাধ্যমে শশীরেখাকে বান্ধবীদের কাছ থেকে দূরে পাঠায়। সেই সুযোগে প্রসাদ আসে বান্ধবীদের কাছে, অন্যভাবে বোঝাতে থাকে তার এবং শশীরেখার কথা। সেই সময় শশীরেখা ফিরে আসলে বান্ধবীরা শশীরেখাকে বলে, তোর আবার প্রসাদকে বিয়ে করা উচিত। শশীরেখা এই ব্যাপারটাতে খুব রেগে যায় প্রসাদের ওপর, এতটাই রেগে যায় যে সেখান থেকে সে চলেই যায়। অন্যদিকে পুলিশ ওই কমন ম্যানকে বলে, জিভিয়ারের সিকিউরিটির দায়িত্বে আসে স্পেশাল সিকিউরিটি অফিসার ভাড়া প্রসাদ। জিভিয়ারের ওপর আক্রমণ করতে অনেক ক্ষমতার প্রয়োজন এবং অনেক টাকাও লাগবে। কমন ম্যান জানায়, আপনি গ্যাং রেডি করেন, আমি টাকার ব্যবস্থা করছি। এরপর কমন ম্যান চলে আসে এক এমপির বাড়িতে। তারপর এমপিকে একটা ভিডিও দেখে ওকে ব্ল্যাকমেল করতে থাকে। এটাতে অনেকগুলো টাকা পায় তার কাছ থেকে। এদিকে প্রসাদের টিমমেটরা জানায়, ক্রাইম সিনের একটা পিস্তলের গায়ে নাম্বারও উল্লেখ ছিল। সাধারণত এরকম নাম্বার পুলিশের পিস্তলেই উল্লেখ থাকে। এইটা জানতে পেরে প্রসাদ সব পুলিশ অফিসারদেরকে মিটিংয়ের জন্য ডাক দেয়। সেখানে উপস্থিত হয় কমন ম্যানের সাথে থাকা সেই পুলিশও। প্রসাদ সেখানে জানায়, জিভিয়ারের সিকিউরিটি কনসার্নের জন্য আমরা তাকে পুলিশ সেফ হাউসে আগামীকালকে শিফট করব। এই ব্যাপারটা আপনাদেরকে অবগত করার জন্যই জানানো হলো। সব পুলিশ অফিসার সেখান থেকে চলে গেলে প্রসাদ তার টিমমেটদেরকে বলে, জিভিয়ারকে পুনে শিফট করতে বলা এটা একটা আসলে ফাঁদ। যদি এর সাথে কোনো পুলিশ জড়িত থাকে তাহলে আগামীকালকেই ধরা পড়বে। এর পরপরই দেখা যায় প্রসাদের কাছে চলে আসে ওর মা। মা এবার শশীরেখাকে দেখে তার কাছে এসে বলে, টিভিতে তোমার অ্যাওয়ার্ড ফাংশনের স্পিচ শুনেছিলাম, ভালো ছিল, কিন্তু সেইটা আমি তোমার জন্য বাড়ি থেকে একটা গিফট নিয়ে এসেছি। এটা যদি তুমি গ্রহণ করতে তাহলে আমি খুব খুশি হতাম। এরপর মা শশীরেখার সাথে হাজব্যান্ড ওয়াইফের কথা জিজ্ঞেস করে ওকে, তোমাদের এই সম্পর্কটা একদম পার্সোনাল, তোমরা একসাথে ঝগড়া করবে, মারামারি করবে, তারপরেও একসাথে থাকবে। দেখো তুমি এখন হাজব্যান্ড ছাড়াই খুশি আছো, কিন্তু তোমার ছেলে মেয়ে তো কষ্ট পাচ্ছে, তাদেরও তো বাবার আদর দরকার। স্কুলে থাকাকালীন তারা 6 মাস প্রসাদের সঙ্গে খুব সুন্দর সময় কাটিয়েছে, তোমার এরকম প্রসাদকে ছেড়ে দেওয়া উচিত হয়নি। আড়াল থেকে আবার এসব কথা শুনে ফেলে ভিকি নিকি। এই কথাটা শুনে অনেকটা ইমোশনাল হয়ে যায় তারা। অন্যদিকে শশীরেখার রাগ তবুও কমে না। এরপর নিকি ভিকি প্রসাদের কাছে এসে বলে, তুমিই আমাদের বাবা, এটা আমাদের আগে বলনি কেন? এই কথা শুনে চমকে ওঠে প্রসাদ। নিকি জানায়, দাদি যখন মায়ের সঙ্গে কথা বলছিল আমরা তখন সব শুনে ফেলেছি। মা সবকিছু শোনার পরও রাগ করেছিল, মা একদমই ভালো নয়। প্রসাদ তখন বলে, তোমার মাও অনেক ভালো। ভিকি নিকি এবার প্রসাদকে বাবা দেখে বসে। এই ব্যাপারটাতে প্রসাদ খুব খুশি হয়ে যায় ওদের ওপর এবং কপালে একটা চুমু দেয়। এই ব্যাপারটা দূর থেকে দেখে অনেকটাই রেগে যায় ওদের নানা। পরের দিন প্রসাদ ঘুম থেকে উঠে দেখে তার জিভিয়ার শ্বশুর পুরো বাড়ি গোছাচ্ছে। তা দেখে প্রসাদ জিজ্ঞেস করে, ইনকাম ট্যাক্সের লোক আসছে নাকি আপনারা এরকম করছেন? জিভিয়ার বলে, ইনকাম ট্যাক্সের লোক আসতে যাবে কেন, আমার হবু জামাই আজকে বাড়িতে আসতেছে, তাই এগুলো গোছাচ্ছি। এগুলো শুনেও প্রসাদ প্রথমে বিশ্বাস করতে চায় না। তারপর শশীরেখা আবার এসে বলে যে উনি কখন আসবেন। এটা শুনে প্রসাদের আর বুঝতে বাকি থাকে না কিছু একটা ঝামেলা তো রয়েছে। তাই জিভিয়ারকে জিজ্ঞেস করে, এবার শুনি তো আপনার হবু জামাইটা কে? জিভিয়ার তখন জানায়, কর্ণাটকার কিং বিজনেসম্যান ভেঙ্কি। এর মধ্যে হেলিকপ্টার এবং সিকিউরিটি গার্ড নিয়ে চলে আসে ভেঙ্কি। ভেঙ্কি ছিল বেশ স্মার্ট, তাই ভেঙ্কিকে দেখে খুশি হয় প্রসাদের টিমমেট জাওয়ালা। প্রসাদ তখন গিয়ে ভেঙ্কিকে বলে, এভাবে দলবল নিয়ে তোমার কেন আসতে হবে? ভেঙ্কি জানায়, এটা তো কিছুই নয়, বিয়ের পর পুরো ইন্ডিয়াতে উৎসব হবে। ভেঙ্কি কর্ণাটকার, আবার জাওয়ালাও কর্ণাটকার, তাই দুজনের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক গড়ে উঠতে থাকে। ওরা দুজনে বিভিন্ন পোজ দিয়ে ছবি তুলতে থাকে। এই ব্যাপারগুলো দেখে অনেকটাই বিরক্ত হয় প্রসাদ। ভেঙ্কি ভেতরে যাওয়ার পরে জাওয়ালা প্রসাদ স্যারকে জানায়, আমি ওনার বিগ ফ্যান, 5 বছর ধরে ওনাকে আমি ইনস্টাতে ফলো করছি। এটা শুনে প্রসাদ জিজ্ঞেস করে, আমার সাথে কত বছর ধরে আছো? জাওয়ালা জানায়, 6 বছর। প্রসাদ বলে, কই এত বছরে তো আমার সাথে একবারও তুমি সেলফি তুললে না, তাহলে আজকে তোলো। জাওয়ালার ইচ্ছা না থাকা সত্ত্বেও সেলফি তোলে। এরপর ভিতরে গিয়ে একটা জায়গায় বসে প্রসাদ এবং ভেঙ্কি। তারপর শশীরেখাকে তার বাবা বলে, আমি কিন্তু ভেঙ্কির সঙ্গে তোমার বিয়ে দেওয়ার জন্য ওকে ডেকেছি। শশীরেখা তখন বলে, আমি শুধু জানি বিজনেস মিটিং, বিয়ের জন্য আমি এখনও প্রস্তুত নই। বাবা বলে, ভেঙ্কি কিন্তু কোনো সাধারণ মানুষ নয়, তাই বুঝে শুনে তুমি কথা বলো। অন্যদিকে ভেঙ্কিকে প্রসাদ জিজ্ঞেস করে, তোমার নিশ্চয়ই আগের একটা বউ ছিল, তার সাথে ডিভোর্স তোমার কিভাবে হলো? ভেঙ্কি তখন জানায়, তেল আর পানি কি কখনো একসাথে মিশতে পারে? একই প্রশ্ন প্রসাদকেও করলে প্রসাদ একই উত্তর দেয়।
তখন প্রসাদ শশীরেখাকে দেখে শুধু অপলক দৃষ্টিতে চেয়ে থাকে। শশীরেখাকে দেখে ভেঙ্কিও প্রসাদের কাছে এসে শুধু শশীরেখাকেই নিয়ে প্রশংসামূলক কথা বলতে থাকে, এত সুন্দর মেয়ে আমি আমার জীবনেও দেখিনি, আমি তাকেই বিয়ে করব। এই কথাগুলো দেখে জ্বলতে থাকে আবার প্রসাদ। দূর থেকেই শুধু শশীরেখাকে দেখে যেতে হবে, শশীরেখা কখনোই তোমার কাছে আসবে না। তখন শশীরেখা উপর থেকে নিচে নামতে থাকলে ভেঙ্কি খুশিতে নাচতে থাকে। শশীরেখা এরপর ভেঙ্কির কাছে এসে জানায়, এই মুহূর্তে তোমাকে বিয়ে করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। আমি জানতাম এটা শুধু বিজনেস ডিল। ভেঙ্কি একসাথে 7 দিন সময় কাটাতে চাইলে শশীরেখা জানায় সেটা কোনোভাবেই সম্ভব নয়। এই কথাগুলো শুনে আবার অনেক খুশি হয়ে যায় প্রসাদ। একদম খুশিতে সে নাচতে থাকে। ভেঙ্কি এর মধ্যে একদিন সময় পেয়ে যায়। তারপর তার জন্য হলেও শশীরেখাকে একটু হাসতে বললে শশীরেখা একটু হাসে। এতে যেন প্রসাদ আবারও পুড়তে থাকে। অন্যদিকে ভেঙ্কি নাচতেছিল, সাথে প্রসাদকে জানায়, আমাদের সাক্ষাৎ এখানেই শেষ হচ্ছে না, আমি সন্ধ্যা একটা পার্টিতে থাকবো, সেখানে তুমি চলে এসো। সন্ধ্যাবেলাতেই ভেঙ্কির পার্টিতে চলে আসে প্রসাদ। তারপর ভেঙ্কিকে নিয়ে একটা জায়গায় বসে বলে, শশীরেখা আমার এক্স ওয়াইফ, আমাদের 2টা বাচ্চাও আছে, তাই আমি চেষ্টা চালাচ্ছি আবারও এক হওয়ার জন্য, তাই তুমি আর শশীরেখার পিছু নিও না। এইসব কিছু শুনে ভেঙ্কি প্রথমে কিছুটা ইমোশনাল হলেও পরে জানায়, ভালোই হলো, বাচ্চাদেরও আমি দেখে রাখবো, তবুও শশীরেখাকেই আমার লাগবে। তারপর হানিমুনে যাব মালদ্বীপ। এগুলো শুনে অনেকটাই রেগে যায় প্রসাদ। ভেঙ্কিও কিন্তু কম নয়, এর জন্য দুজনের মধ্যে শুরু হয়ে যায় তর্কাতর্কি। এর মধ্যে সেখানে একজন এসে তর্কাতর্কি ভেঙে দিয়ে বলে, আপনারা একজন হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি, অন্যজন বিজনেসম্যান, আপনাদেরকে এইসব করলে বানায়। তারপর দুজন একই স্টাইলের ড্রিঙ্কস করে, এতে দুজনেই অবাক হয়। ভেঙ্কির মনে পড়ে যায় এই প্রসাদ হচ্ছে তার গুরু, সেই এভাবে তাকে ড্রিঙ্কস করা শিখিয়েছিল। প্রসাদের তাও মনে পড়ে না। ভেঙ্কি জানায়, আমি তখন ভার্সিটিতে পড়াশোনা করি, চারিদিকে বিভিন্ন ডিপ্রেশনে পড়ে আমি ড্রিঙ্কস করতে আসি। সেদিনই তোমার সাথে আমার প্রথমবারের মতো দেখা হয়, সেখানে তুমি আমাকে তোমার স্টাইলে ড্রিঙ্কস করা শিখিয়েছিলে, সেই সাথে জীবনের হাল যেন কোনোদিন আমি না ছেড়ে দিই সেটাও আমাকে শিখিয়েছিলে। দেখো তোমার সেই মোটিভেশন নিয়ে আজকে আমি কত বড় হয়েছি, এখন আমি বড় মাপের একটা বিজনেসম্যান। এসব বলে ভেঙ্কি জানায়, যাও আজ থেকে শশীরেখা আমার ভাবি। এরপর দুজন খুশিতে একসাথে ডান্স করতে থাকে। ডান্স করার এক পর্যায়ে প্রসাদের কাছে তার টিমের একজন ফোন করে জানায়, সত্যিই হামলার সাথে এক পুলিশ জড়িত, তাকে আমরা ধরে ফেলেছি। তারপর পরই প্রসাদ চলে আসে সেই পুলিশের কাছে। তারপর পুলিশকে টর্চার করার পরে জিজ্ঞেস করে, কে করেছিল আক্রমণ বল। পুলিশ তখন বলে, ভীরেন্দার পান্ডে, সে হচ্ছে সাসপেন্ডেড পুলিশ অফিসার। প্রসাদের পর জিজ্ঞেস করে, কেন সে সিভিয়ারকে মারতে চায়। পুলিশ জানায়, সিভিয়ারকে মারতে চায় না, মারতে চায় শশীরেখাকে। সেদিন শশীরেখাকেই মারার প্ল্যান ছিল। এইটা শুনে প্রসাদের মাথা আরও গরম হয়ে যায়। জিজ্ঞেস করে কেন সে শশীরেখাকে মারতে চায়। তখন একটা ফ্ল্যাশব্যাক সিন দেখানো হয়। ভীরেন্দারের কাছের বলতে শুধু তার এক আপন ছোট ভাই ছিল। তার সেই ছোট ভাই একদিন এক মেয়ের সাথে খারাপ কাজ করে তাকে মেরে ফেলে। এরপর পুলিশ ভ্যানে করে নিয়ে যেতে থাকলে ভীরেন্দার পুলিশদেরকে মেরে ভাইকে উদ্ধার করে পোর্টের দিকে নিয়ে যেতে থাকে। উদ্দেশ্য ভাইকে বিদেশে পাঠিয়ে দেবে, কিন্তু মাঝ রাস্তায় গাড়িটা নষ্ট হয়ে যায়। সামনেই দাঁড়িয়েছিল আবার শশীরেখার গাড়ি। শশীরেখা কোনো সিকিউরিটি ছাড়া ছেলে মেয়েকে নিয়ে ঘুরতে এসেছিল। ভীরেন্দার পুলিশের পরিচয় দিয়ে লিফট যায় ওর থেকে, জানায় তার ভাই অসুস্থ। শশীরেখা গাড়িতে তুলে নেয় ওকে। তারপর যেতে থাকলে নিকি পেপারে ভীরেন্দারের ভাইয়ের ছবি দেখতে পায়। তারপর সেটা মাকে দেখালে মা মেসেজ করে তার সিকিউরিটি ফোর্সকে। শশীরেখা তখন গাড়িটা অন্যদিকে ঘোরায়। তা দেখে ভীরেন্দার জিজ্ঞেস করে, এদিকে কেন। শশীরেখা জানায়, শর্টকাটে যাব। ভীরেন্দার তখন পেপারের ওই ছবিটা দেখতে পেয়ে এক জায়গায় গাড়ি থামিয়ে শশীরেখা সহ ছেলে মেয়েকে বন্দি করে। কিন্তু তখনই চলে আসে শশীরেখার সিকিউরিটি গার্ডরা, তারা ভীরেন্দারকে বন্দি বানায়। শশীরেখা এরপর ওদেরকে তুলে দেয় পুলিশের হাতে। ভীরেন্দার বারবার বউকে বারণ করা সত্ত্বেও পুলিশ এক এনকাউন্টারে মেরে ফেলে ওর ভাইকে। ভীরেন্দারকে করে সাসপেন্ড। এরপর তাকে জেলখানায় বন্দি করা হয়। সেখানেই ভীরেন্দার ঠিক করে শশীরেখাকে মেরে তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেবে। তাই প্ল্যান করে শশীরেখাকে মারার। কিন্তু বাচ্চার অসুস্থতার কারণে শশীরেখা ঘর থেকে বের না হলে সেদিন আহত হয় তার বাবা। এসব জানানোর পরে পুলিশ অফিসার আরও প্রসাদকে বলে, আজ ভীরেন্দার 10 গুণ বেশি সৈন্য নিয়ে 10 ভাগে হামলা করবে শশীরেখার কাছে যাচ্ছে। ইতিমধ্যে হয়তোবা সেই অ্যাটাকটা শুরুও হয়ে গেছে। এদিকে দেখা যায় সত্যিই দলবল নিয়ে ভীরেন্দার চলে এসেছে শশীরেখাকে অ্যাটাক করার জন্য। অন্যদিকে পুলিশকে মেরে প্রসাদ ফোন করে শশীরেখাকে। শশীরেখা ফোনটা ধরলে প্রসাদে জানায়, বাচ্চাদের নিয়ে কোনো একটা সেফ জায়গায় লুকিয়ে পড়ো, কিলার তোমার উপরে রিভেঞ্জ নেবে। 6 মাস আগে তুমি যে 2 ভাইকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিলে না, তাদের মধ্যেই এক ভাই এই প্রতিশোধের খেলা খেলছে। এর মধ্যেই ভীরেন্দার চলে আসে শশীরেখার কাছে। প্রসাদও গাড়ি নিয়ে দ্রুত ছুটতে থাকে। ওইদিকে ভীরেন্দার শশীরেখাকে বন্দি বানিয়ে বলে, আমার ভাইকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিলি তাই না, আজকে তোদেরকে মেরে আমার ভাইয়ের মৃত্যুর বদলা নিব।
এইটা বলে যেই না গুলি চালাতে যাবে তখনই সেখানে হাজির হয় প্রসাদ। সবাইকেই মারতে শুরু করে দেয়। প্রসাদের হাতে প্রচণ্ড মার খায় ভিরেন্ডারও, কিন্তু এর মধ্যে প্রসাদ একটা গুলি খায়। তবে সে মারামারি থামায় না, কুঠার দিয়ে হিংস্রভাবে মারামারি শুরু করে। তা দেখে ভিরেন্ডার বলে, তুই তো একজন সিকিউরিটি অফিসার, তাহলে এরকম হিংস্র কেন? প্রসাদ তখন জানায়, আমিই ভিলেন, আমিই নায়ক, আমি ফ্যামিলি ম্যান আর আমিই ভায়োলেন্স। ভিরেন্ডার এবং প্রসাদ এরপর নেগোসিয়েশনের টেবিলে বসে। ভিরেন্ডার এখানে তার ভাইয়ের মৃত্যুর জন্য শশীরেখাকেই দায়ী করে, তবে প্রসাদ এটাতে সম্মতি দেয় না। নেগোসিয়েশন ক্যান্সেল হয়ে যায়। ভিরেন্ডার একটা ভিডিও অন করে প্রসাদের দিকে ফোন ছুঁড়ে মারে। প্রসাদ দেখে তার মাকে গুন্ডারা বন্দি করে রেখেছে। প্রসাদ প্রথমে আতঙ্কিত হলেও পরে হাসতে শুরু করে। প্রসাদ কোনো কাঁচা প্লেয়ার না, তার ফোনের ভিডিও অন করে ছুঁড়ে মারে ভিরেন্ডারের দিকে। ভিরেন্ডারের লোকদেরকে দেখে সেখানে ছুটে আসে ভেঙ্কি এবং তার সিকিউরিটি। একে একে সবাইকে মেরে মাকে উদ্ধার করে। এদিকে প্রসাদও সবাইকে কুত্তা মারা মারতে থাকে, বাদ দেয় না ভিরেন্ডারকেও। সবাইকে মেরে ক্লান্ত হলে প্রসাদকে তার টিমমেটরা হসপিটালে যেতে বলে। প্রসাদ বলে, যাব, আমার গায়ে গুলি লেগেছে, আহত হয়েছি, এতেও তো কারো পাথর মন গলবে না। এটা বলে যেতে থাকলে শশীরেখা ফোনে সুন্দরী গানটা বাজাতে থাকে, যে গানটাতে আসলে ওদের কানেকশন রয়েছে। এই গানটা শোনানোর পরপরই শশীরেখা গিয়ে জড়িয়ে ধরে প্রসাদকে অনেক করে সরি বলে। বাবা মায়ের এক হওয়াতে নিকি ফিকি তো খুব খুশি। এরপর শশীরেখা এবং তার বাবা প্রসাদের বাড়ি এসে মিডিল ক্লাসের মতো করে জীবনযাপন করতে শুরু করে। একদিন হোম মিনিস্টার প্রসাদের বাড়ি এসে দেখে তো অনেক খুশি হয়। প্রসাদের পর ইনভাইট করতে আসে ভেঙ্কিকে। ভেঙ্কি জানায়, আমি তো একা যাব না, সাথে আমার ওয়াইফও যাবে। এটা শুনে প্রসাদে জিজ্ঞেস করে, তুমি আবার কাকে বিয়ে করলে? ভেঙ্কি তার ওয়াইফকে সামনে নিয়ে আসে। দেখা যায় এটা আর অন্য কেউ নয়, এটা ছিল জওয়ালাই। জওয়ালাকে দেখে প্রসাদে বলে, তাহলে সেলফি তুলে পটিয়েই ফেললে। এই ব্যাপারটা শুনে সবাই তো অনেক হাসাহাসি করতে থাকে, আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।